জাতীয় নির্বাচনের আগে সরকারের যত পরিকল্পনা তার চেয়েও তোড়জোড় কম নয় সম্ভাব্য প্রার্থীদের। তাই তো কোনো দল গত এক বছর ধরেই করছে প্রচারণা, কেউ বা ব্যস্ত মাঠ গুছাতে। আজ আমরা আলোচনা করতে চাই ভোট প্রচারণা নিয়ে। শিরোনাম দিয়েছি ভোট বাদ্য। পুরো আয়োজন জুড়ে আপনার সঙ্গে থাকবো নাজমুস সাকিব। জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে বলে মত জানিয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াত বলছে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়। এছাড়া আজ বেশ কিছু মতামত পাওয়া যাচ্ছে রাজনীতির মাঠে। সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা গঠন করতে ব্যর্থ হই তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছায় যায় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। 26 নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে, সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন বাংলাদেশ লয়ার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুরুতে আব্দুল বাতেন, আপনার কাছে একটু যেতে চাই। আপনি তো আসলে ব্রাহ্মণবাড়িয়ার একটি আসন থেকে নির্বাচন করছেন আমরা যতটুকু জানি, এবং সেখানে আপনি এবং জামাত সমর্থিত জামাতের একজন প্রার্থী হিসেবে আপনি নির্বাচন করবেন জানতে পেরেছি। সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায় বছরখানেক আগ থেকে আপনারা মাঠ তৈরির ব্যাপারে আলাপ আলোচনা করেছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কতটা আসলে দেখতে পাচ্ছেন যে মানুষের জনসমর্থন কিংবা কিভাবে আপনারা প্রচারণা চালাচ্ছেন জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার দল বাংলাদেশ জামাত ইসলামী আমাকে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসন থেকে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন প্রায় 1 বছর আগে। নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর থেকেই আমি নবীনগরের প্রত্যেকটি পথে প্রান্তরে গ্রামে গঞ্জে বিচরণ করার সুযোগ পেয়েছি। ইতিমধ্যে নবীনগরকে একটা রাউন্ড আমার বিচরণ শেষ হয়েছে। ইতিমধ্যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি জনগণের কাছ থেকে, যা আমি ভাষায় প্রকাশ করার মতো নয়। আচ্ছা, জনগণ একটা বিষয় আমরা দেখি, যেমন বিএনপি বলেন কিংবা আওয়ামী লীগের এর আগে যারা আসলে নেতা ছিলেন কিংবা বিএনপির, তাদের আসলে যেই পরিমাণ আমরা তাদের যে আসন সেখানে অবস্থান যতটা দেখি কিংবা মানুষকে নিয়ে যতটা কাজ করতে দেখি, আপনাদের অধিকাংশ আমরা দেখি যে কেন্দ্রিক কিংবা ঢাকা কেন্দ্রিক তারা থাকেন এবং মনোনয়নের ক্ষেত্রে তাদেরকে হয়তো যে এলাকায় সেখানে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে মানুষের যেই পরিচিতি কিংবা মানুষের কাছাকাছি যাওয়া, সেটা আসলে কতটা আপনারা ঘটাতে পারছেন? না, আলহামদুলিল্লাহ, আমার দল বাংলাদেশ জামাত ইসলামী আমাকে মনোনয়ন দেওয়ার পর থেকে আমি নবীনগরে তো বিচরণ করার শুরু করেছি। জনগণ থেকে একটা শব্দ স্বতঃস্ফূর্তভাবে তারা দিচ্ছে। দেখি না, এবার দেখি সব দলকে তো দেখেছি, এবার দেখি জামাতকে দেখি। এইটা তাদের স্বতঃস্ফূর্ত সাড়া। এই সাড়াটা একটা অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি জনগণের পক্ষ থেকে। আমি আশাবাদী যে জনগণ এই সাড়ায় তারা সাড়া দিবে এবং ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে এই একটা অভূতপূর্ব বিজয় পাবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আমরা কাজী মাহবুব স্যার, আপনার কাছে একটু যেতে চাই। আমরা বিভিন্ন জরিপ কিন্তু ইতিমধ্যে দেখেছি, কোনো জরিপে বিএনপি থেকে জামাত সামান্য পিছিয়ে, আবার কোথাও দেখা গেছে জামাত এগিয়ে। এই ধরনের নানা বিষয় কিন্তু আমরা দেখছি। আপনার কি মনে হয় আসলে জরিপগুলো শেষে মাঠ পর্যায়ে কেমন দেখছেন? আসলে আপনাকে প্রথমত অনেক ধন্যবাদ। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কিন্তু যার ভিত্তিতে আমরা এই প্রশ্নটাকে রেইজ করি, এটাকে উত্থাপন করি, সে ভিত্তিটা খুব দুর্বল। আপনি জানেন বাংলাদেশে
যত জরিপ হয় জরিপগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন থেকেই যায়। 2 নাম্বার হলো আমরা দেখেছি যে গত শাসনামলেও কাউকে কাউকে 80% পপুলারিটি বলা হয়েছে, অথচ তারা জনবিচ্ছিন্ন ছিলেন। তো বাংলাদেশে ইভেন এটা ইন্টারন্যাশনাল জরিপ, IRI এর জরিপ, আমরা এইগুলো দেখেছি। এর জন্য এটা বলতে চাই না যে এখন যে জরিপগুলো হয়েছে সেগুলো সবই সঠিক না, এটা বলতে চাই না, কিন্তু জরিপটা নির্ভর করছে আসলে। আমরা তো 2018 সালে মানে 2008 সালের নির্বাচনের পরে আর কোনো ভোট দেখি নাই, সুষ্ঠু ভোট দেখি নাই আর কি। ভোট দেখেছি সুষ্ঠু ভোট, যে কারণে আমরা রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা কিন্তু যাচাই করতে পারি নাই। এই 1.5 দশকে কী পরিবর্তন হয়েছে ভোটারদের মানে প্রকৃতিতে, চয়েসে, আমরা কিন্তু বুঝতে পারছি না। সেই জায়গা থেকেই কিন্তু জরিপগুলো সেই আসন গ্রহণ করছেন। তো এখন এই জরিপগুলোর ভিত্তিতেও আবার যদি আমরা একটা সরল রৈখিক সিদ্ধান্ত নেই, এটাও আমাদের ঠিক হবে না। আমার কাছে কেন জানে মনে হয় নির্বাচনের আগে এইভাবে কোনোভাবে কমেন্ট করাটা একটা মানে নিরপেক্ষতা নষ্ট করে। সেই জায়গা থেকে আমি বলছি কি, আমরা ওয়েট করি নাগরিকরা কি বলতে চায়, আমরা আগামী নির্বাচনে দেখি। আমরা একটা মারাত্মক সংকটকালীন সময়ে পার করছি, এক। দ্বিতীয়ত হলো 15 বছরের কর্তৃত্ববাদ থাকার কারণে কিন্তু আমরা ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে পারিনি। তো তৃতীয়ত হলো এই যে সুযোগটা প্রথমবারের মতো তারা পাচ্ছেন, সেটা তারা কীভাবে ব্যবহার করেন। আমাদের এই জরিপ বা আমাদের মিডিয়া এবং আমাদের এক্সপার্ট অপিনিয়নের কারণে যদি তারা কোনোভাবে প্রভাবিত হন, এটা আমাদের জাতীয় জীবনকে নষ্ট করবে, ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে আর কি যে এইবার আমরা অপেক্ষা করি যে আসলে 2026 নির্বাচনে কোন পথে। কিন্তু ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে সব মিলে হয়তো 3 মাস সময়টা নেই আসলে। এই 3 মাস আগে কি আসলে কিছু বোঝা যাচ্ছে কিনা? এটা আসলে এখন আমি রাজনৈতিক দলগুলোর যারা যেই দলের নেতা তারা যখন কথা বলতে যান, তাদের কর্মী সমর্থকরাই তো তাদের পাশে থাকেন, তখন তারা আসলে ওভারওয়েলমিং সাপোর্টটা পান। কিন্তু তখন মনে করেন যে এটা বোধহয় জাতীয় সাপোর্ট বা তার সাপোর্ট, কিন্তু আসলে যে ওনারা ওনাদের নেতাকর্মী ঘিরে আছেন এটা কিন্তু সবসময় তারা খেয়াল করেন না। মানে যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী যখন যান, তার নেতাকর্মী তার সমর্থকরা ছাড়াই কিন্তু অন্যরা সাধারণত তার কাছে যায় কম। এমনি যদি আপনি সমাবেশ করেন অথবা কারোর বাড়িতে নিজে গিয়ে উঠেন, তখন কিন্তু ডিফারেন্ট। কিন্তু যখন আপনি ডেকে নেন, এখন তো যেই প্রচারণা চলছে এটা হলো তিনি ডেকে নিচ্ছেন, তিনি সমাবেশ ডাকছেন, তো সেখান ক্ষেত্রে যাদেরকে তারা পাচ্ছেন তারা আসলে তার দলের লোকই। তো সেই দলীয় প্রচারণার জায়গা থেকে নিজের দলের কাছ থেকে যদি আপনি বলেন যে সমর্থন কি পাচ্ছেন, এটা আসলে খুব সঠিক মেজারমেন্ট না। আমরা যখন দেখব, আমরা হাউস হোল্ডগুলোতে যাচ্ছি, প্রত্যেকটা পরিবারে যখন যাবেন তখন তারা বুঝতে পারবেন আসলে তাদের সমর্থনটা কি লেভেলে আছে। আমরা দেখেছি যে সাম্প্রতিককালে একটি জোট হয়েছে, ইসলামী জোট, সেখানে 8টি দল মিলে একটি ঐক্য জোট তারা করেছে এবং আজকে একটি তারা বড় ধরনের একটি সমাবেশও করেছে রাজধানীতে। এইখানে আসলে কি মনে হয় যে আমরা তো আগের বার যতবারই দেখেছি যে জামাত ইসলামী আলাদা করে তারা ভোট করেছে, অন্যান্য যে ইসলামিক দলগুলো ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা খেলাফত মজলিস, সবাই আলাদা করে আসলে ভোট করেছে বা কেউ হয়তো অ্যাড হয়েছে। এখন যে এই যে একটা 8টা দল এক হলো, সেক্ষেত্রে কি আসলে বিএনপির জন্য আগামী দিনে কিছুটা চ্যালেঞ্জ? এটা এরকমটা যে আমি আপনাকে আগেও হয়তো বলার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়, সেটা হলো সংসদীয় ব্যবস্থায় এটা সাধারণ নিয়ম যে সেখানে দ্বিদলীয় ব্যবস্থা তৈরি হয়। কিন্তু আমাদের দেশগুলোতে যেহেতু প্রচুর দল এবং সব দলেরই এক ধরনের মানে অনেকগুলো দলের ছোট ছোট দল, আমাদের এখানে দ্বিদলীয় জোট ব্যবস্থা তৈরি না হয়ে দ্বিজোটীয় ব্যবস্থার দিকে একটা প্রবণতা আছে। আপনি দেখবেন সবগুলো নির্বাচনে, বিশেষ করে 91 সালেও কিন্তু একটা অলিখিত জোটের ব্যবস্থা ছিল। এর পরবর্তীতে আপনি দেখবেন সবগুলো নির্বাচনে কোনো না কোনোভাবে একটা জোটের আত্মপ্রকাশ, মানে দ্বিদলীয় মেরুকরণ একটা দেখবেন আপনি, কিন্তু দ্বিজোটীয়। তো এখন যেহেতু আগে বড় 2টা দলের নেতৃত্বে এক ধরনের জোট তৈরি হতো, সেখানে অন্যরা যেতেন। এইবার যেহেতু একটা দলের বিরুদ্ধে কর্তৃত্ববাদ বা ফেসিবাদের অভিযোগ আছে এবং তারা নাই, সে কারণে বিএনপি বড় দল হিসাবে তার একটা এমনিই তার একটা পক্ষ মানে অনেক বড় এবং তার নেতৃত্বে আরও অনেকগুলো দলও আছে, তার বাইরে আরেকটা জোট হওয়া স্বাভাবিক। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বিএনপি নেতৃত্বে একটা বড় পরিসর তৈরি হয়ে আছে অলরেডি, সেক্ষেত্রে অন্য একটা পরিসর নতুন করে বিকশিত হচ্ছে, সেটাতেই আপনি এখন ইসলামী দলগুলোর যে ঐক্য দেখতে পাচ্ছেন সেটা হতে পারে। আব্দুল বাতেন, আপনার কাছে আমরা জানতে চাই যে 8টি দল মিলে আপনারা যে জোটটা করেছেন জামাত ইসলামের পক্ষ থেকে, আমরা দেখেছি যে 300 আসনেই প্রায় আপনারা জামাতের পক্ষ থেকে প্রার্থী দিয়েছেন। এখন যেহেতু নতুনভাবে জোট হলো, সেক্ষেত্রে আপনারা কি এই 8 দলের মধ্যে ভাগ করে দিবেন কিংবা কি আলোচনা আছে আপনাদের দলের মাঝে? না, ওই যে আমাদের আমির জামাত তো বলেছেন যে যাকে যেখানে দেওয়ার সেইখানে আমরা সিট ছেড়ে দেব, যেখানে যে প্রার্থী
সুবিধাজনক অবস্থান আছে, সেখানে থেকে অন্য দল অ্যাকোমোডেট তো করতেই হবে। জোট যখন হয় তো অ্যাকোমোডেট ছাড়া তো জোট হতে পারে না, সেখানে আমাদের দল সেইভাবে অ্যাকোমোডেট করবে। সেটা আসলে কত শতাংশ কিংবা কি আলোচনা আপনাদের? এইটা কেন্দ্রীয় সংগঠন যেটা মনে করে এবং জোটের স্বার্থে যেটা করা দরকার সেটাই করবে আমার দল। আচ্ছা, আমরা দেখি যে প্রচারণার ক্ষেত্রে যেমন বিএনপি সাম্প্রতিককালে তারা তাও 300 আসনে প্রার্থী দিতে পারেনি, এনসিপি অল্প কিছু আসনে প্রার্থী ঘোষণা করেছে। সেক্ষেত্রে আপনাদের দলের মধ্যে আমরা দেখেছি যে প্রায় 300 আসনে প্রায় বছরখানেক আগেই আপনারা প্রার্থী ঘোষণা করে দিয়েছিলেন। সেক্ষেত্রে কি আপনারা নির্বাচনে আলাদা একটি অ্যাডভান্টেজ পাচ্ছেন? নিশ্চয়ই, যারা আগে আসে আগে পায়, ফার্স্ট সার্ভ পায়। তো সেই হিসাবে আমি মনে করতেছি যেহেতু আমার দল আগে থেকেই নির্বাচনী এই ভোটের ট্রেনে উঠেছে, সেই ক্ষেত্রে ভোটের যে সুবিধাটা জনগণের কাছে যাওয়া, জনগণের মতামত বোঝা, সেই সুবিধাটা আমরা অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, অলরেডি সুবিধা আপনারা পাচ্ছেন? কিছু পাচ্ছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে কতগুলো আসনে আসলে এবার জামাত, মানে শুধুমাত্র জামাত কতগুলো আসন পেতে পারে? এটা তো জোট যেহেতু হচ্ছে, নতুন করে সেটা 8টা দল নিয়ে একটা জোট হচ্ছে, সেই জোটের মধ্যে থেকে তো আমরাই তো আশাবাদী যে এবার সরকার গঠনের মতন একটা অবস্থানে যাবে জামাত জোট সহ। কাজী মাহবুবুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই যে জামাত আসলে স্বপ্ন দেখছে তারা হয়তো এবার কিংবা এই 8 দলীয় ঐক্য জোট এবার ক্ষমতায় যাচ্ছে। আপনার আসলে সব মিলে মেজারমেন্ট কেমন মনে হয় যে বিএনপি বলেন কিংবা জামাতের যে জোট আছে সেটা বলেন, এনসিপি বলেন, সব মিলে আসলে কোন দিকে যাচ্ছে? এই প্রশ্নটাও তো খুবই আপনার এখনো মানে এভাবে বলার মতো সময় আসেনি। প্রথমত হলো সময় আসেনি, দ্বিতীয়ত যদি আপনি আমাকে কথা বলতে বলেন তাহলে তো আমি পরিসংখ্যান দেখব যে গত নির্বাচনগুলোর পরিসংখ্যানটার লেভেল কি। তো যদি আমরা গত নির্বাচনগুলোর পরিসংখ্যান দেখি এবং সরকার গঠনের প্রক্রিয়া দেখি, বিএনপি তো অনেকগুলো সরকার গঠন করেছে, পুরাতন দল, এবং দীর্ঘদিন যাবৎ কর্তৃত্ববাদ ফেসিবাদ বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে গত 17 বছর। তাছাড়া সে সবসময় একটা ভোটের পার্সেন্টেজ তার সাথে আছে, আমরা নির্বাচনগুলোতে দেখেছি। সেই জায়গা থেকে কিন্তু আপনি যদি এই ধরনের হিসাবে যান যে আপনার কাছে যে হিসাবটা আছে অলরেডি, সেই হিসাবটাতে প্রায়োরিটি দেন, তখন কিন্তু আপনি বিএনপিকে এগিয়ে রাখবেন, অথবা বিএনপির সাথে যে জোট থাকবে সেই জোটটাকে এগিয়ে রাখবেন। আর যারা নতুন আসছে তারা তো এখন নতুন করে এসছেন, প্রথমত হলো তারা একটা জোট যেহেতু করেছেন, জোটের একটা সম্প্রসারণ হবেই, কারণ সম্প্রসারিত প্রক্রিয়াতে তো সে কিছু লোককে মোবিলাইজ করবে, কিছু লোককে পার্টিসিপেট করতে দিবে, কিছু লোক তার মধ্যে ইনক্লুডেড হবে, তার সমর্থক শ্রেণী তৈরি হবে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা নতুন কৌশল, যে ইসলামী দলগুলোর নেতৃত্বে যে জোট গঠন, এতে মানে যারা ইসলামী দলের মানে প্রচারণা চালাচ্ছেন তাদের জন্য একটু বেনিফিট দিবেই। কিন্তু এই বেনিফিটটা কতটা গত কয়েকটা সরকার গঠনকারী বিএনপি বা বিএনপির জোটকে কম্পিট করতে পারবে, সেইটা আসলে এখনই বলার মতো পরিস্থিতি আসে নাই। আপনি যদি নিরপেক্ষ কোনো সরকারি হলেও অনেক সময় প্রবলেম হয়, নিরপেক্ষ কোনো যদি মেজারমেন্টটা হয়, যেমন আমরা নিজেরাও করব, পলিটিক্যাল সায়েন্সের উদ্যোগে ভাবছি যে নির্বাচনের আগে আমরা একটা জরিপ করব, চেষ্টা করব সেই জরিপটা অত্যন্ত নিউট্রালি করতে, যেন বোঝার জন্য আসলে পরিস্থিতিটা কী, এবং আমরা কোনো ফান্ডিং নিব না। আচ্ছা, এই ফান্ডিং ছাড়া কাজটা করব যেন এটাতে কোনো প্রবলেম না হয়। এছাড়া আমার কাছে মনে হচ্ছে কি, বাংলাদেশের জরিপগুলোকে তো সেভাবে ট্রাস্ট করা যায় না। আপনাকে যদি ট্রাস্ট করতে হয় বিগত পরিসংখ্যানগুলোকে ট্রাস্ট করতে হবে, ইলেকশনগুলোর পরিসংখ্যানগুলো, সেই জায়গা থেকে তো আপনাকে বিএনপিকে এগিয়ে রাখতে হয়, এছাড়া আর কোনো পথ নাই। আর আমি আপনাকে প্রথমেই বলেছি যে গত 15 বছরের ভোটের চরিত্র কিন্তু আমরা জানি না। দ্বিতীয় কথা হলো, আপনি একটা জিনিস দেখেন যে গত 15 বছর ধরে যারা ভোট দিতে পারে না তারা প্রায় অনেকেরই 35 বছর। তো 35 বছর মানে হলো একটা লোক 18 বছর থেকে ভোট দেয়, তো 35 মানে প্রায় অর্ধেক জীবন সে ভোট দিতে পারছে না। এখন এই অবস্থায় তার চরিত্র কি হবে এবং সে কিভাবে ভোটের নির্দেশনা দিবেন, নিজে ভোটটা কিভাবে দিবেন, এটা কিন্তু এখন বলা, এবং যারা জরিপ করে বলছেন এটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আবার যদি আপনি তাদেরকে অন্যভাবেও দেখেন যে না তারা আগের মতোই থাকবে, এটাও অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তো আমাদের আগামী নির্বাচনটা আসলেই নির্বাচন ছাড়া, আমি আগেও বলছি না, নির্বাচন ছাড়া আগামী নির্বাচনের রেজাল্ট আগে বলা অত্যন্ত দুরূহ কাজ। আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে জুলাই সনদ নিয়ে আসলে বেশ কথাবার্তা হচ্ছে। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে আমরা নানা ধরনের বিরোধ এর আগে দেখেছি।
কিন্তু জামাত তো আসলে জুলাই সনদ স্বাক্ষর তারা করলো ঠিক ওই তারিখেই, কিন্তু আজকের বক্তব্য অনুযায়ী তারা যেটা বলছে যে আইনি ভিত্তি ছাড়া নির্বাচনে তারা যাবে না। বিষয়টা কিভাবে দেখছেন? স্বাক্ষর করা এবং আইনি ভিত্তিতে দুই ব্যাপার। সেটা যখন স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলোর সম্মতি জানতে চেয়েছে সরকার, সেখানে স্বাক্ষর করেছে। এখন সে আলাদা একটা অবস্থান তৈরি করছে, যে অবস্থানটা অন্য অনেকের মধ্যেও আছে, আরও কিছু কিছু দলের মধ্যে আছে, এবং অনেকগুলো দল আবার এই অবস্থানেও নাই। এটা আসলে রাজনৈতিক দলগুলো একটা উইনিং সিচুয়েশনে থাকে, তো রাজনৈতিক কৌশল পরিবর্তন করে প্রায়ই, এবং তারা একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকে। প্রত্যেকটা দলের এই গোল, অ্যাম্বিশন এবং আপনার অবজেক্টিভ কিন্তু আলাদা আলাদা, মিশন আলাদাগুলো। এবং তারা যদি ক্ষমতায় যায়, আপনি দেখবেন বাংলাদেশের যে সকল দলগুলো মার্ক্সবাদী দল আছে, তারা ক্ষমতায় গেলে যেই ধরনের শাসন ব্যবস্থা তৈরি করবে বা যে ধরনের রাষ্ট্রীয় কাঠামো তৈরি করবে, পুঁজিতান্ত্রিক দলগুলো কিন্তু একই রকম করবে না। আবার আপনি ইসলামী দলগুলো কিন্তু একই রকম করবে না। তো দলগুলোর তো চরিত্রই আলাদা, মৌলিক চরিত্রই আলাদা, কিন্তু আমরা সবাইকে বলছি একই স্টাইলে কথা বলতে। এটা কি সম্ভব? এই জন্য তাদের প্রত্যেকের চরিত্র যেমন আলাদা, জুলাই সনদকে নিয়ে সংস্কারকে নিয়ে তাদের অবস্থানও আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। আমি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি, যদি আপনি 1 মিনিট, অন্য কোনো প্রশ্ন যাবেন? আমরা একটু বিরতিতে যাব। ওকে ওকে, ঠিক আছে, আপনারা থাকবেন, আমরা ছোট একটা বিরতিতে ফিরবো, ঠিক কিছুক্ষণ পরে ফিরছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। ভোটের ট্রেনে দুজনকে আবারও আমরা স্বাগত জানাচ্ছি। শুরুতে আব্দুল বাতেন, আপনার কাছে একটু জানতে চাই যে সাম্প্রতিককাল আমরা দেখেছি যে নির্বাচনের আগে আগে নানা ধরনের অঘটন ঘটছে, এবং আমরা আজকেও বেশ কিছু পরিবহনে আগুন ধরাতে দেখেছি, ককটেল বিস্ফোরণ দেখেছি গতকালকে। সব মিলে আসলে নির্বাচনের যে পরিবেশ, সেটা আসলে আপনি কিভাবে দেখছেন? জি, ভালো প্রশ্ন করেছেন। নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার, যেটা জনগণ মনে করে যে আমি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবো, আমি ভোটটা আমার ইচ্ছা মতো প্রয়োগ করতে পারবো। এইটা জনগণের, সাধারণ মানুষের ইচ্ছা, এবং জনগণ চায় শান্তি এবং নিরাপত্তা। এই শান্তি, এই যে ভোটের পরিবেশটা তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং সরকারের। এখন যে মানে নাশকতামূলক যে অবস্থান বিরাজ করছে, এইটা ভোটের জন্য মোটেই লেভেল প্লেইং ফিল্ড না, ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ না। আমি এই নির্বাচন কমিশনকে দাবি করব যে নির্বাচনের পূর্বে যেই 3 মাস আছে বা সেই সময়টার মধ্যে যেন নিশ্চিত নিরাপত্তায় মানুষ ভোট কেন্দ্রে যাইতে পারে। কিন্তু সরকার তো আসলে তাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটা তো ঠিক রাখার চেষ্টা করবেই, পাশাপাশি রাজনৈতিক দলগুলোর তো আসলে দায়িত্ব আছে। সেক্ষেত্রে আপনারা কি করছেন? ঠিকই বলছেন। আমার দল বাংলাদেশ জামাত ইসলামী সবসময় শান্তিপ্রিয় পরিবেশে আন্দোলন করছে, শান্তিপূর্ণভাবে, এবং ভোটের বাংলাদেশের থেকে বা আগেও আমার দল এমন কোনো নির্বাচন নাই যে নির্বাচনগুলি জনগণের ইচ্ছার বিপক্ষে, যে নির্বাচনগুলি, সেই নির্বাচনগুলি ছাড়া সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং একটা নির্বাচনমুখী দল। এই নির্বাচনমুখী দল হওয়ার ক্ষেত্রে জনগণের ইচ্ছার বিরুদ্ধে এমন কোনো কাজ করে নাই যে তাদের ইচ্ছার বিরুদ্ধে আমার সংগঠন কাজ করেছে। এখনও আমার দল চায় যে এইরকম একটা পরিবেশ সৃষ্টি হোক, যেটা আমাদের 5 দফার মধ্যে আছে, যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যেমন সুবিধা হবে, প্লাস যারা ভোট প্রয়োগ করবে। লেভেল প্লেইং ফিল্ড কি এখন তৈরি আছে, কিংবা না থাকলে কেন নাই, আসলে কি মনে হয়? না থাকার পিছনে কারণটা হলো যে এখন তো একটা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে। সেই উশৃঙ্খল পরিবেশটার জন্য এই নির্বাচন কমিশনকে সেটার ইদানিং গভর্নমেন্ট একটা অভিযান চালাচ্ছেন। সেই অভিযানটা যদি আমার মনে হয় যদি সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়, তাহলে পরিবেশটা শান্ত হয়ে আসবে এবং পরিবেশটা লেভেল প্লেইং ফিল্ডের দিকে এগোবে। আমি আশাবাদ ব্যক্ত করব সরকারের প্রতি, প্লাস নির্বাচন কমিশনের প্রতি, তারা যেন নির্বাচনের পরিবেশটা, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে। আপনারা কি কোথাও বাধার সম্মুখীন হচ্ছেন? আমরা তো দেখছি যে আপনারা নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন, বিএনপিও নির্বিঘ্নে চালাচ্ছে, এনসিপিও। সেক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তো আছে, বোঝা যাচ্ছে নাকি? কোনো জায়গায় তো বাধা আসছে,
যে আমাদের ওই নোয়াখালীতে এক জায়গায় মানে হামলা চালাচ্ছে, মহিলাদেরকে উত্ত্যক্ত করছে, এরকম বাধা আসছে বিভিন্ন জায়গা থেকে। এরকম বাধা যেন না থাকে। যেমন আমার নবীনগরে একজনকে গুলিবিদ্ধ হয়েছেন, যেহেতু বিএনপির সমর্থকে বলছেন। আমি পরে সাথে সাথেই ওইটার প্রতিবাদ জানাইছি এবং তাদের দোষীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তির আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি। আমরা একটু কাজী মাহবুব আপনার কাছে যেতে চাই যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আসলে নানা ধরনের আলোচনা আমরা এর আগে দেখেছি। ব্যালটের ব্যাপারও বলা হচ্ছে যে ব্যালটে আসলে সুষ্ঠু নির্বাচন হয় না এবার, ইভিএমে সুষ্ঠু নির্বাচন হয় না, এবার হয়তো ব্যালটে নির্বাচনটা হচ্ছে। এবং প্রচারণার ক্ষেত্রে বলা হচ্ছে যে পোস্টার লাগানো যাবে না, কিংবা ড্রোন উড়ানো যাবে না, এইসব বেশ কিছু নির্দেশনা এসেছে। সেক্ষেত্রে এবার আসলে নির্বাচনটা একেবারে সুষ্ঠু করার জন্য কি আরো দরকার, কি মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে আপনি তো প্রথমতই এই ব্যাকগ্রাউন্ড থেকে কথাটা বলছি আমরা, যে গত 15 বছরের নির্বাচনের যে হাল হাকিকত, তো এই অভিজ্ঞতা আমাদের খুব খারাপ। আর নির্বাচন কমিশনের কিন্তু সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতাও নাই গত 15, এবং তার অফিসারদেরও নাই, স্টাফদেরও নাই, তারা সুষ্ঠু নির্বাচন দেখে নাই। বাংলাদেশের মানুষও, আমি আপনাকে একটু আগে বলেছি, প্রায় 35% মানুষ কমপক্ষে হতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি, অনুমান করে বলছি আর কি। তো এরকম একটা বড় সংখ্যা যাদের বয়স 35, তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন দেখে নাই। তো এই অবস্থায় যে তার পাশাপাশি আরেকটা ব্যাপার হয়েছে, সেটা হলো সোশ্যাল মিডিয়ার যে বিরাট বিকাশ, তারপরে আপনার এআই এর যে গত 2-3 বছর যাবৎ এআই এর যে সম্প্রসারণ, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের আগামী নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যে পড়বে। সেই চ্যালেঞ্জের জায়গা থেকে সরকার যে কতগুলো সিদ্ধান্ত নিচ্ছে, অনেকগুলো সিদ্ধান্তই খুব পারফেক্ট এবং এগুলো নেওয়া দরকার। যে আপনি যেটা বললেন, পোস্টার নিয়ে কিন্তু আমাদের প্রচণ্ড মারামারি হয়, পোস্টার লাগানো, পোস্টার ওঠানো, এইসব বিষয়গুলো। আর ড্রোন তো অনেক ধরনের কেলেঙ্কারির জন্ম দেয়। এই সব কিছু মিলিয়ে কিছু কিছু বিষয়ে আমি মনে করি সরকারের সিদ্ধান্ত সঠিক। তবে আপনাকে একটা কথা বলি, যে ইলেকশনের ব্যাপারগুলো নিয়ে কিন্তু 2012 সালে, মানে ইলেকশন যে গ্লোবাল স্ট্যান্ডার্ড, এখন যেটা আমরা কমিটমেন্টের জায়গা থেকে বলি, 2012 সালে কোফি আনানের নেতৃত্বে একটা কমিশন হয়েছে, গ্লোবাল কমিশন, এবং সেটা জাতিসংঘের ম্যান্ডেটে। সেই কমিশনটাতে আমাদের এই যে অমর্ত্য সেন দক্ষিণ এশিয়া থেকে, তিনিও ওটার মানে পার্ট ছিলেন, প্রায় 12-14 জন সদস্য ছিলেন। তো এই গ্লোবাল কমিশনটা ছিল ইলেকশন, ডেমোক্রেসি অ্যান্ড সিকিউরিটির উপরে, এবং এই 3টা জিনিস যে পারস্পরিকভাবে সম্পর্কিত সেটা বোঝানোর জন্য প্রথম কিন্তু ইলেকশন। তো এই গ্লোবাল স্ট্যান্ডার্ডের ইলেকশন কাকে বলে? তারা বলছিল ইলেকশন হতে হবে ইন্টিগ্রিটির সাথে। আমরা যেমন বলি ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল, এইসব শব্দ নয়, শব্দটা হলো ইন্টিগ্রিটির সাথে একটা নির্বাচন হতে হবে। নির্বাচন তখনই গ্রহণযোগ্য হবে যেটা ইন্টিগ্রিটির সাথে হবে। তো ইন্টিগ্রিটির সাথে নির্বাচন করতে গেলে আপনাকে 4টা চ্যালেঞ্জ, কমপক্ষে অনেকগুলো চ্যালেঞ্জের কথা, আমি 4টা চ্যালেঞ্জের কথা বলি। যেমন আপনার যারা ইলেকশন যে ম্যানেজ করবে, যেটাকে আমরা বলি ইএমবি, ইলেকটোরাল ম্যানেজমেন্ট বডি, ইলেকশন কমিশন সহ আর অনেকেই আছে, তাদের মধ্যে প্রফেশনালিজম ডেভেলপ করতে হবে এবং তারা ইম্পার্শিয়াল হতে হবে, তারা ট্রান্সপারেন্ট হতে হবে, ফ্রি ফেয়ার না, কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে, স্বচ্ছ থাকতে হবে, তারা আপনার ইম্পার্শিয়াল হতে হবে এবং তারা প্রফেশনাল হতে হবে, পেশাদারিত্ব তাদের থাকতে হবে। এইটা কতটা নিশ্চিত করা হচ্ছে, এটার উপর নির্ভর করে ইন্টিগ্রিটি। দ্বিতীয়ত হলো আপনি ইলেকশনে কেউ জয়লাভ করবে এবং ইলেকশনে কেউ পরাজিত হবে, এই যে যারা পরাজিত হবে তারা যেন ইলেকশনের পরে কোনো ধরনের আক্রমণের শিকার না হয়, এইটা নিশ্চিত করতে হবে, সিকিউরিটি তাদের, এবং যারা জিতবে তাদেরটাও যেন লেজিটিমেট হয় এবং তারা যেন ক্ষমতা পায়, এটাও নিশ্চিত করতে হবে। এই 2টা জিনিস কিন্তু। তৃতীয়ত ব্যাপার হলো আপনি ইলেকটোরাল জাস্টিস মানে হলো এই যে থ্রু প্রসেস, এই যে এখন থেকে শুরু হলো, ধরেন আপনি যারা প্রার্থী ঘোষণা করলেন এবং আপনি এখন তো নির্বাচন কমিশনার কয়েকদিন পরে ইনভলভ হয়ে যাবে, সরকার ইনভলভ হয়ে যায়। এখন যদি সরকারি সংস্থাগুলো যারা নিরাপত্তা দেয়, তারা যদি কোনো প্রার্থীর পক্ষ নেয়, অন্য প্রার্থী যদি বিরাগভাজন হয়, সেজন্য ইলেকটোরাল জাস্টিসটা পায়। এভাবে আপনি আরও কয়েকটা বিষয় আছে, আমি সবগুলো বিষয় উল্লেখ করলাম না। তো এভাবে যদি আপনি টোটাল একটা পরিবেশ তৈরি করতে পারেন, আমরা বলি ইলেকটোরাল সাইকেল আছে। সাইকেল মানে হলো প্রি ইলেকশন, ইলেকশন ডে অ্যান্ড পোস্ট ইলেকশন, এই 3টা মিলে, ইলেকশনের আগের সময়, ইলেকশনের সময় এবং ইলেকশনের পরের সময়, এই 3টা সময় মিলেই হয় ইলেকশনের স্বচ্ছতা, ইলেকশনের ইন্টিগ্রিটি। এখন আপনি যদি ইলেকশনটাকে ইন্টিগ্রিটির সাথে করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইলেকটোরাল জাস্টিসটাকে নিশ্চিত করতে হবে। এই ইলেকটোরাল জাস্টিস কি, মানে নির্বাচনী ন্যায় কি, এইটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ক্লিয়ারলি বলা আছে এবং ব্যাখ্যা দেওয়া আছে। সেটা যদি আমরা ফুললি ফলো করি, আমার কাছে মনে হচ্ছে আমাদের নির্বাচন কমিশন এতটা কানেক্টেড না গ্লোবাল যে ম্যান্ডেট ইলেকশনের, এই গ্লোবাল ম্যান্ডেটটা যদি, আমি যেহেতু ইলেকশন ইন্টিগ্রিটি কোর্সটা পড়াই মাস্টার্সে ঢাকা ইউনিভার্সিটি, সেই জায়গা থেকে বলছি, কারণ আমি এটা
মানে অনেকটা অ্যাবজর্ব করছি এই জন্য। তো আমি সেই জায়গাতে বলছি যে আমার কাছে মনে হচ্ছে আমরা ইলেকশনের যে সংস্কৃতি, ইলেকশনের রাজনৈতিক এবং আইনি প্রক্রিয়ার সাথে আমরা মোটামুটি অভ্যস্ত, আমরা চিনি এটাকে, কিন্তু ইলেকশনের যেটা সামাজিক এবং সাংস্কৃতিক দিক আছে সেইটা হয়ে ওঠেনি বাংলাদেশে। যে কারণে আপনি ইলেকশনের ক্যাম্পেইনের সময় দেখেন সহিংসতা, ইলেকশনের দিন দেখেন সহিংসতা, এবং ইলেকশন শেষ হয়ে গেল সহিংসতা থামে না, আবার তারপরেও চলতে থাকে। সামাজিকভাবে ইলেকশনকে গ্রহণযোগ্য করে তোলার যে প্রক্রিয়া সেই জায়গায় এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ভিত্তিতে যে ইলেকশন করার যে প্রক্রিয়া, সেক্ষেত্রে ইলেকশন কমিশনকে এক ধরনের স্কিল ডেভেলপ করতে হবে। সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ইলেকশন কমিশন এখনও এতটা কানেক্টেড না বলে আমার মনে হচ্ছে। আমি জানি না আসলে ওনারা কতটা নিজেদের আরও কানেক্টেড আসলে হওয়া দরকার ইলেকশন কমিশনের। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ভোটের ট্রেনে পর্যায়ে নিব, ছোট একটা বিরতি, ফিরব কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমরা এবার যুক্ত হতে চাই, আমাদের সঙ্গে বেশ কয়েকজন সহকর্মী কিন্তু যুক্ত হবেন সিলেট থেকে। নির্বাচন প্রচারণা কেমন চলছে এবং ভোটের মাঠে তা জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ, এবং রাজশাহী থেকে যুক্ত হবেন রাকিবুল হাসান। শুরুতেই আমরা যেতে চাই সিলেটে গুলজার আহমেদের কাছে। গুলজার, জানতে চাই যে আপনার সঙ্গে আমরা বেশ কিছু ভোটার দেখতে পাচ্ছি এবং তাদের আসলে মতামতটা কি, যেহেতু আমরা যদি ধরেই নেই যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেক্ষেত্রে নির্বাচনের আগে তারা পরিবেশটা কেমন দেখছেন এবং প্রচারণা কতটা জমে উঠেছে সিলেটে, জানতে চাই। দেখুন, আসলে যে কোনো জাতীয় নির্বাচনে সিলেট একটি বড় ইস্যু হয়ে দাঁড়ায়, কারণ নির্বাচনের শুরুটা কিন্তু সিলেট থেকেই হয়। এটি যে কোনো রাজনৈতিক দলেরই থাকুক, সেটা বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল, সেখান থেকেই কিন্তু শুরু হয়। স্বাভাবিকভাবেই জাতীয় নির্বাচনে সিলেটের প্রার্থীদেরও পদচারণা কিন্তু সেই রকম থাকে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা ভোটার আছেন, অর্থাৎ যিনি যে আসনে নির্বাচন করবেন সেই আসনে তার ভোটারদের ধারে কাছে যাওয়া বা ভোটারদের প্রত্যাশা নিয়ে তিনি কাজ করেন। তো এটি নিয়ে কথা বলার জন্য আজকে আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইমরান আহমেদ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা শুরুতে আসলে জানতে চাই, নির্বাচন আসন্ন, বহু আগ থেকে আসলে বিএনপি তার প্রার্থী যাদেরকে মনোনয়ন দিয়েছে প্রাথমিকভাবে আপনারা কাজ করছেন। এই মুহূর্তে আসলে মাঠের যে অবস্থা, বিশেষ করে ভোটার নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা, যেহেতু আপনি প্রত্যেকটা জায়গায় আপনারা শুনে যাচ্ছেন, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা আসলে কেমন? ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে ভোটারদের মধ্যে অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনা বিরাজ করছে, কারণ দীর্ঘদিন বিগত 15-16 বছর মানুষ ভোট দিতে পারে নাই। এত রক্তের বিনিময়ে একটা ভোটাধিকার অর্জনের সুযোগ এসেছে। মানুষ পাগল, ভোট দেওয়ার জন্য মানুষ অত্যন্ত অস্থির। আর বিশেষ করে আমাদের দলের নমিনেশন যখন ঘোষণা করা হওয়ার পর থেকে মানুষ মনে করছে যে দেশ এখন নির্বাচনী ট্র্যাকে উঠে গেছে। এবং আমরা প্রতিদিনই, আমি যেখানে আনএক্সপেক্টেড মানুষজন হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে, মিছিলে আসছে, মিটিংয়ে করছে, লিফলেট বিতরণ করছে, গণসংযোগ করছে, এইভাবে একটা নির্বাচনী আমেজ বিরাজ করছে মানুষের মাঝে। এবং আমি আশা করি যে এই যে নির্বাচনী আমেজের মাধ্যমেই আমাদের গণতন্ত্রের যে উত্তরণের যাত্রা, সেটা আগামী দিনে ইনশাআল্লাহ সেটা বাস্তবায়িত হবে, আমি বিশ্বাস করি। এই ক্ষেত্রে আসলে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে বেশ আলোচনা আছে বেশ কয়েকটি আসনে। সিলেটেও যদি আমরা বলি, এরকম যে 4টি আসনের 5টি আসনের ঘোষণা আসছে, তার মধ্যে 1-2টা আসনে এরকম আলাপ আছে। এই যে আপনাদেরকে নিয়ে যে নিজেদের মধ্যে যে আলোচনা কিংবা সমালোচনা, এতে কি আসলে ভোটাররা প্রভাবিত হচ্ছেন কিনা, বা অন্য রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন যারা নির্বাচন করবেন, মাঠে এটি আসলে কোনো নেতিবাচক প্রভাব পড়ছে কিনা, কি মনে হয় আপনার? না, অ্যাকচুয়ালি এইভাবে কোনো কিছু হচ্ছে না, কারণ বিএনপি একটা গণতান্ত্রিক দল, এখানে অনেক নেতা তৈরি হয়েছে, এক এক আসনে সবাই যোগ্য প্রার্থী। তার মধ্যে থেকে বেস্ট অপশন বিএনপি, আমাদের নেতা তারেক রহমান, আমাদের বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, তিনি বেস্ট অপশনটুকু বেছে নিয়েছেন এবং যারা দলের নেতাকর্মী সবাই সেটাকে মেনে নিয়েছে। 2-1টা ব্যতিক্রম তো থাকতেই পারে, সেটা আলাদা জিনিস। যদিও আমাদের সিলেটে কিন্তু এটা নাই। আমরা সিলেটের সবাই অত্যন্ত ভালোভাবে কাজ করছি, আমরা আমাদের অন্যান্য সবাই, তো সবাই যোগ্য। তার মধ্যে থেকে দল যাকে দিয়েছে সবাই, কারণ মানুষের মনে আছে যে দল ছাড়া কিন্তু আমরা কেউই ব্যক্তি হিসাবে আমরা সেখানে টিকে থাকার মতন না, আমরা দল হিসাবেই বেঁচে আছি। সুতরাং দলের সিদ্ধান্তই চূড়ান্ত, এটা সবাই বুঝেছে। এবং হয়তো কিছু কিছু জায়গায় কিছু মানবিমান আছে, এইগুলা গুছাইয়ে গেলে আমার মনে হয় এগুলো এমন কোনো মেজর ম্যাটার হবে না, আমি বিশ্বাস করি, এবং এটা মিনিমাইজ হয়ে যাবে।
এটা কোনো সমস্যা না। আরেকটা বিষয়, যেহেতু আপনারা বলছেন যে আপনাদের রাজনৈতিক যে অবস্থানের কথা, কিন্তু এখন পর্যন্ত মাঠ পর্যায়ে নির্বাচন কেন্দ্রিক মানুষের যে ভাবনা, অনেকে আসলে ভাবতেছেন হয়তোবা নির্বাচনটা সময় মতো হবে অথবা নাও হতে পারে। এই জায়গায় একজন প্রার্থী হিসেবে বিশেষ করে রাষ্ট্রের যে সামাজিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক অবস্থা সব মিলিয়ে কি আপনার মনে হয় যে আসলে নির্বাচন প্রতিযোগিতামূলক বা একটি সুষ্ঠু নিরপেক্ষ মানুষ যেটি গণতান্ত্রিক উপায়ে আসলে আশা করেছিল সেটি হচ্ছে কিনা? আপনার কি মনে হয়, আপনার কি মতামত যে নির্বাচন আসলে কতটুকু নির্বাচন হওয়ার পথে আসন্ন? ধন্যবাদ। আসলে নির্বাচন স্বাভাবিক কিছু কিছু কথা আছে, কিছু কিছু কথা আছে যে মানুষ কথা বলা বলি করে, কিন্তু বেসিক্যালি মেজর মানুষ মানে বৃহত্তর অংশ সবাই আশাবাদী যে নির্বাচন হবে, যেহেতু প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন এবং নির্বাচন কমিশনও বলেছে সময় মতো নির্বাচন হবে। আমার মনে হয় এটা নিয়ে অস্থিরতার কিছু নাই নির্দেশ, কারণ যারা রাজনৈতিক দল আছি আমরা, আমাদের বিএনপি বলেন বা অন্যান্য রাজনৈতিক সংগঠন বলেন, বিশেষ করে আমরা আন্দোলনকারী শক্তি যারা আছে, আমার বিশ্বাস যে তারা দায়িত্ব নিয়ে কাজ করবেন এবং দায়িত্ববান হবেন। কারণ এত রক্তের বিনিময়ে এইসব রক্তের সাথে কেউ যাতে বেইমানি করবে না বা রক্তের সাথে কেউ কোনো ধরনের কনস্পিরেসি করবে না যে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, আমি বিশ্বাস করি। আর একটা নির্বাচিত সরকার ছাড়া একটা দেশ চলে না, এটা আমরা ইতিমধ্যেই টের পেয়ে গেছি। সুতরাং দেশ কিন্তু মানুষ চাচ্ছে একটা নির্বাচন হোক, সবাই চাচ্ছে একটা নির্বাচন হোক, একটা সরকার আসুক। একটা রেগুলার সরকার আসলে দেশের যে সমস্যাগুলো এগুলো সমাধানের জন্য সুবিধা হবে। মনে করেন বৈদেশিক আয় বলেন, রেমিটেন্স বলেন, আপনাদের প্রশাসন বলেন, বাজার আট বলেন, অর্থনীতি বলেন, এগুলো কিন্তু অনেকখানি আটকে গেছে নির্বাচিত সরকার ছাড়া। আমার দৃঢ় বিশ্বাস আমাদের রাজনৈতিক দলগুলো অতীতে যেভাবে দুঃসময়ে সবাইকে নিয়ে কাজ করেছেন, আমরাও সবাই মিলেমিশে আগামী নির্বাচনটা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমরা সেটা করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আপনার এত ব্যস্ততার সময়ের মধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন। সাকিব, আসলে শুনলেন ভোটাররা যেরকম চাচ্ছেন যে দেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, প্রার্থীরাও আসলে সেই পথে আসছেন। তো সব মিলিয়ে প্রার্থীরা আসলে এখন উঠান বৈঠক, গণসংযোগ, এইরকমই আসলে সিলেটের যে প্রত্যেকজন প্রার্থী, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। তো এই হচ্ছে সিলেটের নির্বাচনী মাঠের পরিস্থিতি। সাকিব, দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ভোটের ট্রেনে পর্যায়ে নিব ছোট একটা বিরতি। ফিরে এসে আমরা কথা বলবো রাজশাহী বিভাগের ভোটারদের সঙ্গে। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। এবার যেতে চাই রাজশাহীতে, আমাদের সঙ্গে যুক্ত আছেন রাকিবুল হাসান। রাকিবুল, আপনার মাধ্যমে একটু জানতে চাই যে আপনার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি রাজশাহী 2-এর যিনি মনোনীত প্রার্থী মুবাশির আলী, আপনার মাধ্যমে তার কাছে জানতে চাই যে জামায়াত এবং বিএনপির আসলে অবস্থান তো রাজশাহীতে অনেক আগে থেকেই, নতুন করে যেই দলটি গঠিত হয়েছে এনসিপি, তারা আসলে আগামী দিনে কতটা ভোট পাবে বলে মনে করছে এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ধন্যবাদ সাকিব। আসলে নানান দাবি দেওয়াতে একটি আন্দোলন এবং সেখান থেকে গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে অবশেষে নির্বাচন, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আসলে যে আকাঙ্ক্ষাটি ছিল দীর্ঘদিন থেকে, যে নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন, সেই পথে এখন বাংলাদেশ। এবং সেই যে ভোটের ট্রেন, সেই ভোটের ট্রেনে আজকে আমরা পেয়েছি এনসিপিকে, এবং রাজশাহী মহানগরের যিনি আহ্বায়ক তিনি আমাদের সাথে আছেন। একটু জানতে চাইব মোবাশির ভাই প্রথমেই যে এই যে সামনে যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনারা জামাতকে পাচ্ছেন, বিএনপিকে পাচ্ছেন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও আছে। সেখানে অপেক্ষাকৃতভাবে আপনারা একেবারেই নতুন একটি দল। সেক্ষেত্রে প্রথমেই জানতে চাইব যে কতটুকু আসলে গুছিয়ে উঠতে পারলেন এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখন টেলিভিশনের ভোটের ট্রেনের দর্শক শ্রোতাদেরকে। হজরত শামুকদমের স্মৃতিবিজড়িত এই রাজশাহীর গ্রিন সিটি থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে মাত্র 10 দিন হলো আমাদের আহ্বায়ক কমিটি হয়েছে। আমরা এই আহ্বায়ক কমিটি গঠনের পরে রাজশাহীর সকল থানায়, 6টি থানায় আমরা সংগঠনকে গোছানোর কাজ করছি। আশা করছি আমরা যে এই নভেম্বরের মধ্যেই আমরা 6টি থানার আহ্বায়ক কমিটি দিতে পারবো। এরপরে আমরা ওয়ার্ড পর্যায়ে যেতে চাই। আমরা মূলত এখন বাংলাদেশে যে নির্বাচনের যে আবহ তৈরি হয়েছে, আমরা এই দলের ইনফ্রাস্ট্রাকচার গঠনের মাধ্যমেই আমরা নির্বাচনের প্রস্তুতির দিকে এগোচ্ছি এবং এটা আমরা নবীন দল হিসেবে, 1 বছর বয়সী একটি দল হিসেবে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের ভালোবাসা, মানুষের আন্তরিকতা, মানুষের রেসপন্স, শীর্ষ দলগুলোর
মধ্যেও আমাদের কোনো বৈরী পরিবেশ এখন পর্যন্ত আমরা রাজশাহীতে দেখছি না। আমরা মনে করছি যে খুবই অল্প সময়ের মধ্যে আমরা রাজশাহীতে আমাদের সাংগঠনিক ভিত্তি মজবুত করে দাঁড়াবো এবং নির্বাচনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আসলে আপনাদের এই যদি আপনারা নির্বাচনে আসেন কি কি করবেন বা কি চিন্তা করেছেন এই জায়গাটা নিয়ে? আমরা আসলে অনেকগুলো রাজশাহীর সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করছি। রাজশাহীতে নানামুখী পিছিয়ে পড়া জনপদ হিসেবে পরিচিত এই শহর, গ্রিন শহর, এই শহরের মানুষের, সারা দেশের মানুষ এই শহরকে পছন্দ করে, কিন্তু রাজশাহীতে কর্মসংস্থানমুখী কোনো আপনার ডেভেলপমেন্ট নাই। রাজশাহীকে সারা বাংলাদেশে ভিন্নভাবে তুলে ধরার আমরা কোনো বাস্তবতা এখন দেখিনি। আমরা এই রাজশাহী সিটিকে একটি পর্যটন সিটি হিসেবে গড়ে তোলার আমাদের প্রথম আকাঙ্ক্ষা আছে। আমরা রাজশাহী জানেন, রাজশাহী শহর পাশেই আমাদের পদ্মা নদী। এই পদ্মা নদীকে ঘিরে একটি পর্যটন ব্যবস্থাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, সবুজ নগরীর কারণে যেমন রাজশাহীতে মানুষ ছুটে আসে, শিক্ষানগরী হিসেবে মানুষ যেমন ছুটে আসে, একটি পর্যটন নগরী হিসেবে রাজশাহীতে মানুষ ছুটে আসলে অনেকাংশে বেকারত্ব দূর হবে। প্রত্যাশাটাই করছেন এবং একই সাথে আসলে যে রাজশাহীর মানুষের যে প্রত্যাশাটা যে কর্মসংস্থান হবে সেটি আসলে আশা করছেন। তো এই ছিল রাজশাহী থেকে আজকের আমাদের আলাপের সর্বশেষ। সাকিব। রাকিবুল হাসান, আপনার মাধ্যমে জানছিলাম যে তারা আসলে যে প্রতিশ্রুতি দিচ্ছে এবং যে স্বপ্ন দেখছে সেটা। একেবারে ধন্যবাদ আপনাকে। আমরা আজকের মতো ভোটের ট্রেন শেষ করবো। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।